নমস্কার বন্ধুরা, আমি রাজপ্রতাপ বসু। আপনারা দেখছেন বা শুনছেন রাজপ্রতাপের ঠিক। আহ, গত কিছুদিন আগে আমি একটি ছোট গল্প আপনাদের পাঠ করে শুনিয়েছিলাম আমার রাজপ্রতাপের ঠিক চ্যানেলে। তো আজকেও মনে হলো একটি মানে আমি গুগলে গল্প পড়তেই থাকি, মানে কম বেশি খুঁটিনাটি ছোট গল্প পড়তেই থাকি। তার মধ্যে যে গল্পগুলি আমার ছোট গল্পের মধ্যে খুব পছন্দ হয় সেগুলি এইভাবে মাঝে মাঝে তোমাদেরকে লাইভে, মানে লাইভ ভিডিওর মাধ্যমে পড়ে শোনানোর চেষ্টা করব। তাই আজকে একটি ছোট গল্প পড়ে শোনাবো তোমাদের। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে বনকুঠির রহস্য। তো চলো শুরু করি। চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। বছর দশেক তো হবেই, মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি। শুনেছিলাম ওড়িশার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে, ব্যবসায় বেশ দু পয়সা করেছে। কলকাতায় সে আসেই না বললে চলে। সে চিঠিতে লিখেছে, ভাই আমার বড় বিপদ, তুই আমাকে বাঁচা, যত তাড়াতাড়ি পারিস আয়। কটকে নেমে ট্যাক্সিতে সারানাথ জঙ্গলে চলে আসবি। আমার বাংলোর নাম বনকুঠি, যাকে জিজ্ঞেস করবি সেই দেখিয়ে দেবে। আসিস ভাই, তোর আশায় রইলাম। ইতি সুকুমার। চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়লাম। কি এমন বিপদ হতে পারে সুকুমারের? ব্যবসার জন্য যদি টাকার দরকার হয় তাহলে আমি আর কি সাহায্য করতে পারি? আমার সামান্য চাকরি, একলা মানুষ, তাই কোনো রকমে চলে যায়। তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনো রকম গোলমাল বাঁধলো? তাহলেই বা আমি কি করতে পারি? যাই হোক, বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়াটা দরকার। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে বের হয়ে পড়লাম। কটকে নামলাম সন্ধ্যা 6টায়। স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে, কিন্তু সারানাথ জঙ্গলে যেতে কেউ রাজি নয়। যাকে জিজ্ঞেস করি সেই বলে যেতে 4 ঘন্টা লেগে যাবে, ফেরার সময় অত রাতে বিপদ আছে, খুব চিতাবাঘের নাকি উপদ্রব। দু একজন বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালেই যান। ভেবে দেখলাম ঠিকই হবে, নতুন জায়গায় বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক। ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম। শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাবার পর জঙ্গলের এলাকা শুরু হলো। বড় বড় শাল আর কেদো গাছ, ঘন লতার ঝোপ। সূর্যের আলো সেখানে ঢোকে না, দিনের বেলাতেই আবছা অন্ধকার। একটু এগিয়েই ট্যাক্সিটা থেমে গেল, আর পথ নেই। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? ট্যাক্সি ড্রাইভার বলল, আর রাস্তা নেই স্যার, আপনাকে হেঁটে যেতে হবে। আমি বললাম, সারানাথ জঙ্গল কত দূর? ট্যাক্সিওয়ালা বলল, এই তো শুরু হলো। ট্যাক্সি ড্রাইভার আঙুল দিয়ে ফলকের দিকে দেখিয়ে দিল, তাতে লেখা সারানা জঙ্গল। জিজ্ঞেস করলুম, বনকুঠি কতটা দূর হবে? ট্যাক্সি ড্রাইভার বলল, তা বলতে পারবো না, আপনি নেমে খোঁজ করুন। অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা আর হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম। সরু পায়ে চলা পথ ক্রমেই সংকীর্ণ হয়ে এলো। ঝিঁঝির একটানা শব্দ, নাম না জানা পাখির কর্কশ ডাক, বাতাসে পাকা কাপার শিরশিরানি আওয়াজ। এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে? অর্থাৎ মানুষ বুঝি সবকিছুতেই অভ্যস্ত হয়ে যায় টাকার জন্যে। বেশ কিছুটা যাবার পর যন্তিনে কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। সকলেরই হাতে কুড়াল, ঝুড়িগুলো টুপির মতো মাথায় পড়ে রয়েছে। তাদের প্রশ্ন করলাম, বনকুঠি কোন দিকে? তারা নিজেদের মধ্যে কি বলা বলি করলো। কয়েকবার আমার আপাদমস্তক দেখলো। তারপর একজন বলল, বনকুটি সোজা ডান দিকে, পুকুরির পাশে। চলতে চলতে লক্ষ্য করলুম কাঠুরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করছে। গভীর জঙ্গলে নতুন লোক দেখে ওদের কৌতূহল হওয়াই স্বাভাবিক। এ কথা ভেবে ওদিকটা বেশি মনোযোগ দিলাম না। আমি হাঁটতে লাগলাম। ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে, শহরের লোক, এতটা হাঁটা অভ্যেস নেই। পা দুটো টনটন করছে একেবারে। একটু এগোতেই পুকুর দেখা গেল। পুকুর নয়, বিরাট ঝিল। জল দেখা গেল না, পদ্ম পাতায় ভর্তি। তার পাশেই একটা বাংলো, একতলা। চারপাশের রঙের সঙ্গে মিলিয়ে বাংলোর রঙও সবুজ। ছোট গেট, গেটের উপর একটা লতা উঠেছে, তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল। চমৎকার বাংলো। পথের কষ্ট যেন নিমেষে মুছে গেল বাংলোটাকে দেখে। গেটের কাজ বরাবর গিয়ে নজরে পড়ল একটা কাঠের উপর সবুজ রং দিয়ে লেখা বনকুঠি। গেট ঠেলে ভেতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হলো। দরজায় তালা ঝুলছে।
তার মানে সুকুমার নেই, বেরিয়েছে। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। সুটকেস আর ঝোলা পাশে রেখে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। বেশ ঝিরঝিরি বাতাস বইছে। ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো, ঘড়ি দেখে চমকে উঠলাম। 2 ঘন্টা পার হয়ে গেছে। তখনও দরজায় তালা ঝুলছে। বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম। কটক স্টেশন থেকে ফ্লাস্কে গরম চা ভরে নিয়েছিলাম। আপাতত তাই খেয়েই প্রাণ বাঁচালাম। নেমে কিছুক্ষণ পায়চারি করছি জঙ্গলের দিকটায়। সব জানলা বন্ধ। সেটাই স্বাভাবিক, যদিও এই ঘন জঙ্গলে কেউ জানলা খুলে বাইরে যায় না। জানলা দিয়ে বাইরে থেকে সাপখোপের ঘরের মধ্যে ঢোকার প্রবল সম্ভাবনা আছে। আরো 2 ঘন্টা কাটলো। সুকুমার কলকাতায় চলে গিয়েছে নাকি? আমি যে আসবই সেটা তো তার জানবার কথা নয়। তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার 2-1 দিন অপেক্ষা করা উচিত ছিল। দরজার কাছে এগিয়ে গেলাম। খুব কম দামি মরচে পড়া তালা ঝুলছে। জোরে কয়েকবার টানতেই তালাটা খুলে এলো। বাড়ির মধ্যে ঢুকলাম। একটা খাট, বিছানা পাতা, একপাশে আলমারি, বোধহয় কাপড় জামা রাখার, একটা গোল টেবিল, একটা চেয়ার। খিদেই চোখ অন্ধকার দেখছি। ছোট্টে রান্নাঘরে গেলাম। একটা জলের একটা জালের মিটকেস খুলতেই দেখলাম চাল, ডাল, আলু আর ডিম রয়েছে। নিচে একটা স্টোভ। রান্না করার অভ্যাস আমার ছিল। একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলুম। তার মধ্যে আলুও ছেড়ে দিলুম, 2টো ডিমও ভাজলাম। খাওয়া সেরে নিলাম। সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম। তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায়। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। খুটখাট শব্দ হতে উঠে বসলাম। দরজার ওপারে বিশ্রী একটা মুখ দেখা গেল। খোঁজা খোঁজা কাঁচা পাকা দাড়ি, খুদে লাল চোখ, পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট। চেঁচিয়ে উঠলাম, কে? লোকটা ভিতরে এসে বলল, আপনি কে? বাড়ির মধ্যে ঢুকলেন কি করে? তার কথায় উত্তর দিলাম না। বললাম, তুমি কে? আগে তাই বল। আগে আমি এ বাড়ির দেখাশোনা করতাম। রান্না, বাসন জামা, ঘর ঝাড় দেওয়া সব আমি করতাম। আমি বললাম, আমি সুকুমারের বন্ধু। সুকুমার এখানে কখন আসবে? আমি ভোর থেকে অপেক্ষা করছি। লোকটার ভাঙাচোরা মুখে বিস্ময়ের রেখা ফুটে উঠল। 2টো চোখ বিস্ফারিত। আমার আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে সে বলল, কে আসবে? মরা মানুষ কি ফিরে আসে? কথাটা কানে যেতে লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। কে মারা গেছে? কে মরা মানুষ? আপনি শোনেননি কিছু? নিজের দোষে বাবু মরণ ডেকে এনেলো। মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল। সুকুমার নেই। যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল, সেই বিপদে বুঝি তাকে গ্রাস করলো। আমার কি আসতে দেরি হয়েছে? ছি ছি ছি, কি লজ্জা! বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না। লোকটাকে বললাম, সব ব্যাপারটা খুলে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। লোকটা মেঝের উপর বসলো। খুব নিচু গলায় শুরু করলো, বাবু তো কাঠের কারবার করতেন। জঙ্গলের একেবারে শেষের দিকে একটা গাছ আছে, সেটাকে আমরা তোঙ্গা গাছ বলি। সে গাছ কেউ কাটে না বাবু, তাতে অপদেবতার বাস। কাঠুরিয়া কাঠুরিয়া কেউ সেই গাছ কাটতে রাজি হয় না। সবাই চলে এলো জঙ্গল থেকে, কিন্তু বাবু নাচর বান্দা বলল, এই জঙ্গলে সব গাছ আমি ইজারা নিয়েছি, কোনো গাছ আমি ছাড়বো না। বাবু কুড়াল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলেন। গোটা 3 ডাল মাটিতে লুটিয়ে পড়লো। কাটা জায়গা দিয়ে রক্তের মতন আঠা ঝরতে লাগলো। আমি জোর করে বাবুকে টেনে বাড়ি নিয়ে এলাম। তারপর কি? তারপর পরের দিন ভোরে এসে দেখি সদর দরজা খোলা, বাবু মেঝের ওপর পড়ে আছে। চোখ দুটো যেন ঠিকরে বের হচ্ছে। বাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে। বাবুর হাতের মুঠোয় তোঙ্গা গাছের একটা ডাল। বললাম, তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে? না বাবু, এখানে চোর ডাকাত নেই। এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে? ডাকাত হলে বাবুর টাকা কড়ি, জামা কাপড় নিয়ে যেত না। কিচ্ছু কেউ ছোয়নি। তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোয় একটা কাগজ ছিল, তাতে লেখা, তোঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও, আমার বড় কষ্ট হচ্ছে। তোঙ্গা গাছের শক্ত ডাল আমার গলা চেপে ধরেছে। কাগজটা কোথায়? এই যে বাবু। লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাঁড়ির মধ্যে থেকে ডায়েরির একটা ছেঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল। লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে। সুকুমারেরই হাতের লেখা।
জিজ্ঞেস করলাম, তুমি বাংলা পড়তে পারো? বলতে পারি বাবু, পড়তে পারিনি। তবে এই লেখা পড়লে কি করে? আমি পড়িনি তো বাবু। পুলিশের লোক এসেছিল খবর পেয়ে, তাদের মধ্যে একজন বাংলা জানতো, সেই পড়ে শুনিয়েছিল। কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল, যত সব আজগুবি কাণ্ড। কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল। সব ব্যাপারটা কেমন রহস্যজনক, অলৌকিক ব্যাপার। আমার মোটেই বিশ্বাস হয়নি। জিজ্ঞেস করলাম, কতদিন আগে ঘটেছে এটা? লোকটা হিসেব করে বলল, তা দিন 15 তো হবে। আমি এবার রেগে উঠলাম। মিথ্যে কথা! ধমক দিয়ে উঠলাম। দিন পাঁচেক আগে সুকুমার আমাকে চিঠি দিয়েছিল, এই দেখো সেই চিঠি। পকেট থেকে পোস্ট কার্ডটা লোকটার দিকে এগিয়ে দিতে গিয়েই চমকে উঠলাম। পোস্ট কার্ডে একটি আঁচড়ও নেই, কেবল লাল লাল ছোপ। সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা বলেছিল, অনেকটা বুঝি সেই ধরনের। কি রোমাঞ্চকর ছোট গল্প না? আগেকার দিনে আমরা যখন পুরোনো 2009-10-এর কথা বলছি, যখন আমি প্রথম মির্চি বাংলা বা সানডে সাসপেন্স শোনা শুরু করি, সেই সময়কার দিনে এই জাতীয় গল্পগুলো হতো। ছোট ছোট গল্প, চাঁদু বাবু, তারপরে তোমার ওই ঘাট বাবু, এই টাইপের যে গল্পগুলো ছিল সানডে সাসপেন্স, এই ছোট গল্পগুলো ক্লাসিক বাংলা ছোট গল্প, এগুলোর একটা আমেজই আলাদা ছিল। এবং এর সাথে যখন আবহের মিশ্রণ ঘটে, আম, তখন ব্যাপারটা অনেক চমকপ্রদ হয়ে ওঠে। আপনারা জানেনই, যারা রাজপ্রতাপের থেকে গল্প শোনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবং এভাবেই যুক্ত থাকুন। ভবিষ্যতে আপনারা আহ, রাজপ্রতাপের টেক শুনবেন এবং এভাবেই ভালোবাসা দিতে থাকবেন। এবং কিশোরী ও নিরুপমা বিবাহ সিরিজের তৃতীয় গল্প আসতে চলেছে আগামীকাল 18ই জুন ঠিক রাত 10টায়। আপনারা সকলেই কমিউনিটি পোস্টের মাধ্যমে বা ফেসবুকে যারা আমাকে ফলো করেছেন তারা পেয়ে গেছেন পোস্ট। কালকে রাত 10টায় কিন্তু একসঙ্গে থাকতে ভুলবেন না। আমি তাছাড়াও কালকে সকালে একটি শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যালার্ট করে দেবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।